আসসালামু আলাইকুম ভাই অপরা, কি অবস্থা? সবাই কেমন আছো? অনেক দিন পর আরো একটা লাইভ ক্লাসে। হ্যাঁ, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আজকে সেরা একটা ক্লাস হবে। দেখো তো ভাই, আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। তোমরা যারা এইচএসসি 27 এবং 28 আছো, তোমরা একটু তোমাদের বন্ধু বান্ধবদেরকে মেনশন দিয়ে দাও, কারণ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে। এবং বায়োলজিকে আমরা সবাই কি মনে করি? বায়োলজি মানে কি ভাইয়া? শুধুই মুখস্থ? বায়োলজি মানে কি শুধু মুখস্থ? না, বায়োলজির প্রত্যেকটা ওয়ার্ড তুমি যদি বুঝে বুঝে পড়ো, বায়োলজি পেরা খাওয়ার কিছু নাই। হ্যাঁ, জাস্ট ক্লাসটা একটু যুক্ত হও। হ্যাঁ, দেখো সবাই একটু যুক্ত হও ক্লাসে। আর ভাইয়াকে একটু জানাও সব কিছু ঠিক আছে কিনা, জানাও তো ভাইয়াকে একটু। আমরা ক্লাসটা শুরু করে দিব হ্যাঁ কিছুক্ষণের মধ্যে। একটু একটু সবাই একটু জানাও তো ভাইয়া সবকিছু ঠিক আছে কিনা, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিব। হ্যাঁ, একটু জানাও ভাইয়াকে। এই যে তমা সালাম দিছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বাকি যারা আছে একটু জানাও তো সবকিছু ঠিক আছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও, বুঝছো? ক্লাসটা একটু শেয়ার দাও, বন্ধু বান্ধবদের মেনশন করো। আচ্ছা, বলছে ভাইয়া বিগ ফ্যান, আর্টসের স্টুডেন্ট হয়ে আপনার ক্লাস করি। ধন্যবাদ আপু। সবাই একটু যুক্ত হও দ্রুত, আমরা ক্লাসটা শুরু করে দিব। হ্যাঁ, সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। হ্যাঁ, আমরা ক্লাসটা 1 মিনিট শুরু করে দিব, জাস্ট গ্রুপে একটু শেয়ার দিয়ে দাও। তাহলে শুরু করব। ভাইকে একটু জানাও তো সবকিছু ঠিক আছে কিনা, তাহলে আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করে দিব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি। হ্যাঁ, তোমরা আস্তে আস্তে যুক্ত হতে থাকো। তাহলে দেখো আজকে আমরা কি পড়বো, দেখো তো। আজকে আমরা পড়বো প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এই যে আমাদের যে জীব জগতে কত বৈচিত্র্যময় প্রাণী। হ্যাঁ, এই প্রাণীদেরকে আমরা যদি এক একটা প্রাণী সম্পর্কে জানতে চাই, আমাদের তো অনেক কিছু জানতে হবে। তো আমরা কি এই প্রাণীগুলাকে তাদের আচার আচরণ, তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন পর্বে ভাগ করছি। হ্যাঁ, তার মানে একটা পর্ব পড়ার মাধ্যমে আমরা কিন্তু অনেক প্রাণী সম্পর্কে সহজে জানতে পারবো। হ্যাঁ, তো আমরা এই অধ্যায়ে এই প্রাণী সম্পর্কে আলোচনা করব। সবাই দ্রুতই তো যুক্ত হয়ে যাও ভাইয়ের সাথে। তাহলে দেখো, শুরুতেই আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে প্রাণী জগতের যে পর্বগুলো আছে, এই পর্বগুলোকে আমরা মেজর পর্ব বা প্রধান পর্ব এবং নন মেজর পর্বে ভাগ করছি। হ্যাঁ, তাহলে শুরুতে আসো, এই যে প্রাণী জগতের যে মেজর পর্বগুলো আছে না, বা প্রধান পর্ব, এই প্রধান পর্বের ভিতরে প্রথম যে পর্বটা সেটা হচ্ছে পরিফেরা পর্ব। কি পর্ব ভাইয়া? পরিফেরা পর্ব। আচ্ছা, তাহলে আসো আমরা এই জিনিসটি একটু বোঝার চেষ্টা করি। পরিফেরা শব্দটাকে আমরা যদি ভাঙি, আমরা দুইটা জিনিস পাই, বুঝছো? এই পরিফেরা শব্দটাকে বিশ্লেষণ করলে আমরা পাই পোর। পোর, এই পোর শব্দের অর্থ কি জানো? পোর শব্দের অর্থ হচ্ছে ছিদ্র। পোর শব্দের অর্থ কি ভাই? পোর শব্দের অর্থ হচ্ছে ছিদ্র। আর এই যে দেখো, ফেরা শব্দের অর্থ কি জানো? ফেরা শব্দের অর্থ হচ্ছে তোমার বহন করা বা ধারণ করা। তাহলে এই যে ফেরা শব্দের অর্থ কি? তোমরা ফেরির নাম শুনছো? দেখবা ফেরি কি করে। হ্যাঁ, ফেরি কি করে? ফেরি হচ্ছে তোমার নদীর উপরে যে বড় বড় বাস ট্রাক, এগুলো কি
নদী পারাপার করে না, মানে কি করে বহন করে নিয়ে যা। ফেরির কাজ কি? ফেরির কাজ হচ্ছে বহন করা বা কি করা, ধারণ করা। তাহলে এই যে পরিফেরা শব্দটাকে আমরা বাঙাইলে দুইটা জিনিস পাই ভাই, একটা হচ্ছে পোর, আরেকটা হচ্ছে ফেরা। তাহলে পোর শব্দের অর্থ কি ভাই? পোর শব্দের অর্থ হচ্ছে ছিদ্র, আর এই ফেরা শব্দের অর্থ কি তাহলে পাইলাম আমরা? ধারণ করা বা বহন করা। এটা মাথায় রেখো। ফেরা শব্দের অর্থ কি বলতো? ফেরা শব্দের অর্থ হচ্ছে তোমার ধারণ করা বা বহন করা, ধারণ করা বা বহন করা। তার মানে কি দাঁড়াইলো বলতো? পরিফেরা শব্দটার মানে কি দাঁড়াইলো? তার মানে পরিফেরা হচ্ছে এমন এক ধরনের পর্বের প্রাণীরা যারা হচ্ছে ছিদ্র বহন করে, যারা কি করে? ছিদ্র বহন করে। তাই এদেরকে আমরা কি বলি জানো? এদেরকে বলা হয় তোমার পোরাস এনিমেল। কি বলা হয় ভাইয়া? এদেরকে বলা হয় তোমার পোরাস এনিমেল বা ছিদ্রালো প্রাণী। পোরাস এনিমেল বা কি বলবো বলতো? এদেরকে আমরা বলবো হচ্ছে ছিদ্রালো প্রাণী, পোরাস এনিমেল বা ছিদ্রালো প্রাণী। বুঝতে পারছো? তাহলে এই যে বলো তো ভাইয়া, এটা কি আমাদের মুখস্থ করতে হলো? এই জিনিসটা কি বুঝছো? তার মানে পরিফেরা মানেই সহজ কথা কি, এদের শরীরে অসংখ্য কি থাকবে? ছিদ্র থাকবে, এরা ছিদ্র বহন করবে। তাই এদেরকে আমরা কি বলি? ছিদ্রালো প্রাণী বলি বা পোরাস এনিমেল বলি। গেল? আচ্ছা, এখন প্রশ্ন হইতাছে, এই যে পরিফেরা পর্বের প্রাণীটা আছে না, এই তোমরা জানো যে প্রথম আমাদের প্রাণের সন্ধান কই পাওয়া গেছে? সমুদ্রে না? কোথায়? সমুদ্রে। তাহলে এই যে পরিফেরাও যেহেতু প্রথম পর্ব, তাই না? পরিফেরা কি পর্ব? প্রথম পর্ব। তাহলে এই পরিফেরা পর্বের প্রাণীরা বেশিরভাগ কই থাকে জানো? সমুদ্রে থাকে। এরা কোথায় থাকে? সমুদ্রে। তবে একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি জানো ভাই? ব্যতিক্রমটা হচ্ছে তোমার স্পঞ্জিলিডা। ব্যতিক্রমগুলোই কিন্তু পরীক্ষায় বারবার আসে, এটা একটু মনে রাখো। স্পঞ্জিলিডা, এই স্পঞ্জিলিডা হচ্ছে কি জানো? এই স্পঞ্জিলিডা যে আছে, এই স্পঞ্জিলিডাকে আমরা কোথায় পাবো? এটাকে পাবো মিঠা পানিতে। কোথায় পাবো বলো তো? এটাকে আমরা পাবো হচ্ছে তোমার মিঠা পানিতে। তাহলে সচরাচর তোমার এই যে পরিফেরা পর্বের প্রাণীগুলা, এরা হচ্ছে সামুদ্রিক, বুঝছো? তবে একটা ব্যতিক্রম আছে, এক্সেপশনাল আছে, সেটা হচ্ছে কি? স্পঞ্জিলিডা। এই স্পঞ্জিলিডাটাকে আমরা কোথায় পাবো? মিঠা পানিতে পাবো। এতটুকু ক্লিয়ার? আচ্ছা ভাই, এতটুকু ক্লিয়ার। এখন সামনে আসো। এই যে পরিফেরা পর্বের যে প্রাণীরা, হ্যাঁ, পরিফেরা পর্বের প্রাণীগুলো কি ধরনের বলতো? এটা হচ্ছে অনুন্নত না? পরিফেরা পর্বের প্রাণীটা কি? এটা প্রথম পর্ব, প্রথম মেজর পর্ব। যেহেতু এইটা তোমার প্রথম মেজর পর্ব, প্রথম মেজর পর্ব, তাহলে এর গঠনটা কি থাকবে বলতো? শুরুর দিকে, শোনো ভাইয়া, শুরুর দিকে একটু অনুন্নত থাকবো, আস্তে আস্তে দিন যত যাব জিনিসটা তত কি হবো? উন্নত হব। তাহলে এই পরিফেরা পর্বটা যেহেতু প্রথম মেজর পর্ব, তাহলে এর গঠন হচ্ছে তোমার অনুন্নত। তাহলে এর গঠনটা কি বলতো ভাই? এর গঠন হবে তোমার অনুন্নত। এর গঠন হবে অনুন্নত। বুঝতে পারছো? এর গঠন অনুন্নত বলতে ভাই আমি কি বুঝাইতে চাইতেছি? তার মানে এদের অনেক কিছুই থাকবে না। গঠন অনুন্নত মানে কি? এদের অনেক কিছুই থাকবে না, অনেক কিছু লেকিংস থাকবে। কি কি থাকবে না দেখো তো? এদের হচ্ছে ভাইয়া তোমার পা নাই। এদের কি নেই? পা নেই। এরপর হচ্ছে তোমার মুখ নেই, পা নেই, মুখ নেই। তারপর কি বলতো? এরপর হচ্ছে তোমার এদের আর কি থাকবে না? পায়ু নেই, পায়ু নেই। তার মানে যেহেতু এরা অনুন্নত, এদের অনেক কিছুই নেই। শোনো, পা নেই বলতে আমরা কি বুঝতেছি? পা নেই মানে সে চলাচল করতে পারবো না, সে কোনো এক জায়গায় কি থাকবে? বসে থাকবে, মানে সিটেড। সে কোনো এক জায়গায় কি? বসে থাকবে, সিটেড, সিটেড অবস্থায় থাকবে। সিটেড কি অবস্থায়? সিটেড অবস্থায় থাকবে বা বসা অবস্থায়। সিটেড মানে কি জানো? সিটেডটাকে বলা হয় তোমার স্যাসাইল। এই সিটেড থেকে আসছে যে কথাটা, সেটা হচ্ছে স্যাসাইল। স্যাসাইল কথার অর্থ হচ্ছে নিশ্চল। তার মানে যেহেতু ভাইয়া পরিফেরা পর্বের প্রাণীদের কি নাই? পা নাই। তার মানে এরা তোমার সিটেড, বসা অবস্থায় থাকবো, চলাচল করতে পারবো না। অর্থাৎ পরিফেরা পর্বের প্রাণীগুলো হচ্ছে স্যাসাইল বা নিশ্চল। তাহলে এটা পারবা না? পরিফেরা পর্বের প্রাণীরা কি ভাই? পরিফেরা পর্বের প্রাণীগুলো হচ্ছে তোমার নিশ্চল। কি ভুল হবে? দেখো তো,
এটা কি মনে থাকবে না? যেহেতু পা নাই মানে হচ্ছে বসে থাকবে স্যাসাইল নিশ্চল গেল। এরপরে ভাই এদের তো মুখ নেই, মুখ নেই, তাহলে এই যে বিভিন্ন ধরনের কার্যাবলী কিভাবে সম্পন্ন করবে জানো? এদের মুখ নেই, কি হয়েছে, এদের এমন একটা জিনিস আছে যেটার মাধ্যমে তারা এই কাজগুলো সম্পাদন করব। এই যে দেখো বায়োলজিতে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে ছিদ্র কথার মানে হচ্ছে অস। এই যে ও এস অস, এই অস দ্বারা বোধহয় হচ্ছে ছিদ্র, তার মানে এদের ছিদ্র থাকবে, বুঝছো? এদের মুখ নেই কিন্তু ছিদ্র থাকবে। এই যে এইখানেও কি থাকবে? ছিদ্র থাকবে। দেখো মুখ ও ছিদ্রকে কি বলে আমরা সামনে দেখবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা আমরা এতটুকু দেখলাম। এরপর আসো এই যে পরিফেরা পর্বের প্রাণীগুলা, শোনো এই পরিফেরা পর্বের এই যে চিত্রটা ভাই একটু খেয়াল করো তো, এটা হচ্ছে পরিফেরা পর্বের একটা প্রাণী। এখন আসলে আমরা দেখব তার ভিতরের যে কার্যক্রমগুলা বা ক্রিয়া কাজগুলা সে কিভাবে সম্পন্ন করে, বুঝছো? আচ্ছা, তাহলে শোনো এই যে প্রাণীটা, এখানে তো তোমার সমুদ্রের পানি আছে না, এটা ধরো সমুদ্রের যে পানি আছে, সমুদ্র প্রাণী, সমুদ্রের যে এই সমুদ্রের পানির ভিতরে কি আছে ভাই বলো তো? এই পানির ভিতরে তোমার কি থাকবো? H2O তো, অর্থাৎ পানি তো আছেই। এরপর হচ্ছে বিভিন্ন ধরনের খাদ্য থাকবো। এরপরে কি থাকবো ভাইয়া? শুক্রাণু। এই যে এই জিনিসগুলা যে আছে না, এইগুলো হচ্ছে তোমার সমুদ্রের পানি থেকে কোথায় প্রবেশ করবে বলতো? এইগুলো প্রবেশ করবে হচ্ছে এই পরিফেরা পর্বের পানির দেহে। আরেকটা কথা ভাইয়া একটু তোমাদেরকে বলে রাখি, তোমরা ছোটবেলায় এই যে জুতা পরছো, স্পঞ্জের জুতা, স্পঞ্জের জুতাগুলো কেমন জানো? জুতোগুলো দেখবা ওগুলো হচ্ছে যে পা পা দিলে একটু নিচের দিকে ডেবে যায়, মানে একটু আরাম লাগে। হ্যাঁ, একটা আলতো একটা ফিল আসে। এই পরিফেরা পর্বের পানিগুলাও না, যেহেতু ওই স্পঞ্জের জুতার ক্ষেত্রে কিন্তু দেখি ওইখানে ছিদ্র থাকে ভিতরে, বুঝছো? ছিদ্রর মতো থাকে। হ্যাঁ, আর এই যে তোমার যে পরিফেরা পর্বের পানিগুলো না, এদের দেহ তো আমরা কি দেখছি ভাইয়া? পরিফেরা মানে পর, আর মানে ফেরা মানে বহন করা, তার মানে পরিফেরা পর্বের পানিগুলা ছিদ্র বহন করে। যেহেতু ভাইয়া এরা ছিদ্র বহন করে, তাহলে এরা হচ্ছে ওই তোমার ওই স্পঞ্জের মতো। এই পরিফেরা পর্বের পানিগুলা কিসের মতো জানো? স্পঞ্জের মতো। হ্যাঁ, তাই এই পর্বের পানিগুলা সাধারণত স্পঞ্জ নামে পরিচিত। এটা কিন্তু এমসিকিউতে ভাই আসতে পারে যে পরিফেরা পর্বের পানিরা কি নামে পরিচিত। পারবা না? বলো ভাইয়ার সাথে, পরিফেরা পর্বের পানিরা কি নামে পরিচিত? স্পঞ্জ নামে পরিচিত। হ্যাঁ, এটা একটু মাথায় রেখো। পরিফেরা পর্বের প্রাণীদের গায়ে যেহেতু অসংখ্য ছিদ্র আছে, এরা হচ্ছে স্পঞ্জ নামে পরিচিত। কি নামে? স্পঞ্জ নামে পরিচিত। এটা মাথায় রাখবা। এরপর শোনো ভাইয়া, এই যে বলছিলাম একটা কথা, বায়োলজিতে ছিদ্র থাকা মানে কি বলছিলাম? অস। ছিদ্র মানেই অস। তাহলে দেখো এই যে দেখো এদের ক্ষেত্রে এই প্রাণীর দেহে দেখো এইখানে একটা ছিদ্র আছে, এইখানে একটা ছিদ্র, আমরা অসংখ্য ছিদ্র দেখতে পাইতেছি না? তাহলে ছিদ্র মানেই অস। তাহলে এইখান থেকে যে কথাটা আসছে সেটা হচ্ছে তোমার অস্টিয়াম। কি বললাম? অস্টিয়াম। শোনো একটা কথা মনে রাখবা, আম কথার অর্থ কি জানো? আম মানে হচ্ছে সিঙ্গেল। আম মানে কি? আম মানে হচ্ছে সিঙ্গেল। তাহলে এই যে পঞ্জের গায়ে যে আমরা অসংখ্য ছিদ্রগুলো দেখতে পাইতেছি না, এই ছিদ্রগুলাকে আমরা কি বলি? অস্টিয়াম বলি। কি বলি? অস্টিয়াম। তাহলে এই ছিদ্রপথগুলাকে আমরা কি বলতেছি? অস্টিয়াম বলতেছি। এখন ভাইয়া কথা হইতেছে, ছিদ্র তো আর একটা থাকে না, ছিদ্র কি অসংখ্য না? ছিদ্র কিন্তু অসংখ্য। তাহলে এই অসংখ্য ছিদ্রগুলাকে তো আর অস্টিয়াম বললে হবে না, তাহলে এদেরকে একত্রে আমরা কি বলি জানো? অস্টিয়া। কি বলি? এই এদেরকে একত্রে, ছিদ্রগুলোকে একত্রে আমরা কি বলবো? অস্টিয়া বলবো। অস্টিয়া। অস্টিয়া, অস্টিয়া নামক ছিদ্র। হ্যাঁ, সিঙ্গেল হইলে আমরা অস্টিয়াম বলতাম, আর যেহেতু অনেক ছিদ্র থাকে তাই এদেরকে আমরা কি বলবো বলতো? অস্টিয়া বলবো। আচ্ছা দেখো এই যে ছিদ্রপথগুলো যে আছে না, এই ছিদ্রপথগুলো দিয়ে হচ্ছে তোমার যে পানি, এরপরে হচ্ছে খাদ্য, শুক্রাণু, এগুলো এই জায়গায় প্রবেশ করবে। এই জায়গায় প্রবেশ করার পর এইখানে অসংখ্য কি থাকে জানো? সিলিয়া থাকে। এই প্রাণীর ভিতরে অসংখ্য সিলিয়া থাকে। এরপরে আমরা ভিতরের দিকে দেখবো, আরো সামনে দেখবো যে এদের ভিতরের দিকে তোমার ফানেল আকৃতির কিছু কোষ থাকে, যাদেরকে আমরা বলি কলার কোষ। কি কোষ ভাইয়া? কলার কোষ। হ্যাঁ, কোয়ানোসাইট বা কলার কোষ। তাদের ক্ষেত্রে আমরা কি দেখবো? তাদের যে সিলিয়াগুলো আছে, এই সিলিয়াগুলা কি করে খাদ্য, শুক্রাণু এইগুলাকে কি করে রেখে দেয়। হ্যাঁ, আর এই যে তোমার যে বজ্র পদার্থগুলো আছে না, এই বজ্র পদার্থগুলো কি জানো? এই যে বড় একটা ছিদ্রপথ দেখছো, এই ছিদ্রপথ দিয়ে বের হয়ে যা। ওই যে বলছিলাম পরিফেরা পর্বের প্রাণীদের কি নাই? মুখছিদ্র নাই। মুখছিদ্র না থাক ভাই, কিন্তু এদের কি আছে? একটা ছিদ্রপথ আছে, বুঝছো? বলছিলাম না অস মানে ছিদ্র। এই পরিফেরা পর্বের প্রাণীদের যে এই যে বড় ছিদ্রপথটা দেখতেছো, এটাকে বলে অস্কুলাম। তাহলে দেখো এটাকে আমরা কি বলি জানো? এই বড় ছিদ্রপথটাকে আমরা বলতেছি অস্কুলাম।
এই যে তার যে অস্কুলাম নামক যে ছিদ্রপথটা আছে, হ্যাঁ, এই অস্কুলাম নামক ছিদ্রপথ দিয়ে তোমার যে বজ্র পদার্থ বা অন্যান্য পদার্থগুলো কি হয়ে যাবে, বের হয়ে যাবে, হ্যাঁ। আর এই যে অস্টিয়াম যে ছিদ্রপথগুলো আছে, এইখান দিয়ে তোমার কি খাদ্য, পরে শুক্রাণু, এইগুলো কি করবে, প্রবেশ করবে। আর এই বড় যে একটা ছিদ্রপথ আছে, এই বড় একটা ছিদ্রপথ দিয়ে কি বজ্র পদার্থ বা অন্যান্য কিছুগুলো বের হয়ে যাবে। ওই বড় ছিদ্রপথটাকে আমরা কি বলতেছি, অস্কুলাম। কি বলতেছি, অস্কুলাম। এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, এটা না হয় বুঝতে পারলাম, তাহলে এখানে আশা করি কোনো প্রশ্ন নেই। এরপরে দেখো আরেকটা কথা এখান থেকে বুঝতে হবে, যে এইখানে দেখো কিন্তু ভাই এই যে অসংখ্য নালী থাকে, বুঝছো, এই যে অনেক নালী দেখতে পারতেছো না, অনেক কিন্তু এই যে নালী থাকে, এই যে আমরা কি অসংখ্য এই যে নালী দেখতে পারি, এই পরিফেরা পর্বের প্রাণীদের ক্ষেত্রে অনেক নালী থাকে। তাই এদের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে পরিফেরা পর্বের প্রাণীদের ক্ষেত্রে অনেকগুলো নালী মিললে কি তৈরি করবে ভাইয়া, তন্ত্র তৈরি করবে, কি নালীতন্ত্র, হ্যাঁ। তার মানে আমরা এটা বলতেই পারি পরিফেরা পর্বের প্রাণীদের ক্ষেত্রে নালীতন্ত্র বিদ্যমান। যদি বলে পরিফেরার কয়েকটা বৈশিষ্ট্য বলো তো, তাহলে পারবা না যে পরিফেরা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা বলতে পারি এরা হচ্ছে ছিদ্র বহন করে, ছিদ্রালো পানি, ছিদ্রগুলোকে আমরা কি বলতেছি, অস্টিয়াম, আর একত্রে বলতেছি কি, অস্টিয়া, এবং একটা বড় ছিদ্র থাকে যেটাকে আমরা কি বলি, অস্কুলাম। এছাড়া পরিফেরা পর্বের প্রাণীদের ক্ষেত্রে কি থাকে, অনেক নালী থাকে, অর্থাৎ এরা নালীতন্ত্র বহন করে, হ্যাঁ। আচ্ছা, এদের ক্ষেত্রে নালীতন্ত্র থাকে, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। পরিফেরা পর্বের প্রাণীদের ক্ষেত্রে কি বিদ্যমান, নালীতন্ত্র বিদ্যমান। বুঝতে পারছো এতটুকু? পরিফেরা পর্বের প্রাণীদের ক্ষেত্রে কি থাকবে, নালীতন্ত্র বিদ্যমান থাকবে। ভাইয়াকে জানাও তো, ক্লিয়ার নাকি এতটুকু? হ্যাঁ, তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। এরপর আসো, দেখো আমরা কি দেখব। এই যে দেখো এইখান থেকে একটু বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে কি, এই যে পরিফেরা পর্বের যে প্রাণীগুলো আছে, হ্যাঁ, এই পরিফেরা পর্বের প্রাণীর দেহে আমরা বিভিন্ন ধরনের কোষ দেখতে পাই। শুরুতে আসো, এই যে তার বাহিরের যে আবরণ দেখতে পাইতেছ না, এই বাহিরের আবরণে আমরা কিছু কোষ দেখতে পাই, হ্যাঁ। এইগুলাকে বলা হয় তোমার কোয়ানোসাইট। কি বলে, কোয়ানোসাইট। কোয়ানোসাইট, শোনো, কোয়ানোসাইট। এই যে পরিফেরা পর্বের বাহিরের দিকে আমরা কিছু কোষ দেখতে পাই যাদেরকে বলি কোয়ানোসাইট। এখন শোনো ভাইয়া, এখানে এই প্রত্যেকটা আলাদা আলাদা হচ্ছে এক একটা কোয়ানোসাইট। এখন এই সম্পূর্ণ জিনিসটা মিললে কি বাইরে একটা আবরণ তৈরি করছে না? এই যে শোনো, এই ডান কথার অর্থ কি জানো? ডান কথার অর্থ হচ্ছে তোমার আবরণ। তাহলে দেখো, এই যে তোমার যে কোয়ানোসাইট গুলা কি একটা শক্ত আবরণ তৈরি করলো না এই পরিফেরা পর্বের পানির বাইরে? তাহলে এই কোয়ানোসাইট কোষগুলাকে একত্রে কি বলা হয় জানো? এদেরকে একত্রে বলা হয় কোয়ানোডার্ম। শুনো না, এটা একটু মিস্টেক হয়েছে ভাইয়া, বুঝছো? যেটা বাহিরে সেটাকে হচ্ছে তোমার পিনাকোসাইট। বাহিরে যেটা থাকবে সেটা হচ্ছে পিনাকোসাইট, এটা একটু মাথায় রেখো। বাহিরে যেটা থাকবে সেটা কি, পিনাকোসাইট। পিনাকো, বাইরের কোষগুলাকে আমরা কি বলবো, পিনাকোসাইট। ওকে, আচ্ছা। আর দেখো, তাহলে পিনাকোসাইট বললাম, তাহলে অনেকগুলা কোষ মিলে কি আবরণ তৈরি করছে না? তাহলে এটাকে বলা হয় পিনাকোডার্ম। এই আবরণটাকে কি বলা হবে, পিনাকোডার্ম বলা হবে। পিনাকোডার্ম। পিনাকোডার্ম। দেখো, এই যে আমাদের বইয়ে কিন্তু শুধুমাত্র বইলা দিছে যে পরিফেরা পর্বের প্রাণীদের ক্ষেত্রে পিনাকোডার্ম থাকে, কিন্তু ওই জিনিসটা কিন্তু তোমাকে ভাই এইখানে ব্যাখ্যা করে নাই যে পিনাকোডার্ম জিনিসটা আসলে কি। এই দেখো, দেখছো এখানে শুধু বইলা দিছে, দেখো এই যে দেহপ্রাচীরের বাইরের দিকে কি থাকে, পিনাকোডার্ম। পিনাকোডার্ম থাকে, কিন্তু ওইখানে যে তোমার পিনাকোসাইট নামক কোষগুলা থাকে এটা তো বলে নাই, বুঝছো? এখানে মূলত কি থাকবে তোমার, এই যে পিনাকোসাইট কোষ থাকে। আর এই যে পিনাকোসাইট কোষগুলা যে মিলে একটা আবরণ তৈরি করে না, ওই আবরণটাকে আমরা কি বলতেছি, পিনাকোডার্ম বলতেছি। বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো, এটাতে গেল ভাইয়া বাহিরের দিকে আলাপ। এখন দেখো, এই যে ভিতরের দিক যে আছে না, এই ভিতরের দিকেও তোমার কিছু কোষ থাকে, বুঝছো? এই ভিতরের দিকেও এদের আমরা কিছু কোষ দেখতে পাই। ভিতরের দিকে যে কোষগুলা থাকে এদেরকে কি বলে জানো? এদেরকে বলা হয় কোয়ানোসাইট। তাহলে ভিতরের দিকের কোষগুলাকে আমরা কি বলি, ভিতরের দিকের কোষগুলাকে বলা হয় কোয়ানোসাইট। কোয়ানোসাইট।
সাইট। এখন শুনো, এই যে কোয়ানো সাইট যে বললাম এরকম তো আর একটা না, এরকম তো অসংখ্য আছে, বুঝছো? এই কোয়ানো সাইট এখানে অসংখ্য আছে, অসংখ্য অসংখ্য কোয়ানো সাইট থাকবে ফ্লাজেলা যুক্ত। এগুলো কি যুক্ত? ফ্লাজেলা যুক্ত। ফ্লাজেলা যুক্ত অসংখ্য কি কোষ থাকবে ভাইয়া? ফ্লাজেলা যুক্ত হচ্ছে অসংখ্য তোমার কোয়ানো সাইট থাকবে। এই যে কোয়ানো সাইট গুলো থাকে এদের কাজ কি জানো? এদের কাজগুলো হচ্ছে ওই যে তোমাকে যে বলছিলাম যে পরিফেরা পর্বের পানিগুলো যে সমুদ্রের পানি থেকে এদের দেহের ভিতরে কি প্রবেশ করে বলতো? এদের দেহের ভিতরে হচ্ছে তোমার ওই যে পানি, পরে শুক্রাণু, খাদ্যগুলা যে প্রবেশ করে ওইগুলা হচ্ছে এই যে তোমার যে কোয়ানো সাইট গুলো আছে না, কোয়ানো সাইট গুলা এইগুলা কি করে শোষণ করে নেয়। কোয়ানো সাইটের যে সিলিয়া আছে, সিলিয়া গুলাতে এই যে এখানে যে সিলিয়া গুলা থাকে এই সিলিয়া গুলাতে ফুড বা শুক্রাণু গুলা কি আটকে যায়, বুঝছো? আচ্ছা এখন দেখো, এই যে কোয়ানো সাইট তো বুঝলাম, এগুলো তো আমরা কোষগুলাকে বলতেছি, কিন্তু এদেরকে একত্রে কি বলবো জানো? এরা তো ভিতরের দিকে একটা আবরণ তৈরি করছে, তাই না? এরা ভিতরের দিকে কি আবরণ, কথার অর্থ কি? আবরণ কথার অর্থ হচ্ছে ডার্ম। তাহলে যেহেতু ভিতরের দিকে আবরণ তৈরি করছে এদেরকে বলা হয় কোয়ানো ডার্ম। কি বলে? কোয়ানো ডার্ম। তাহলে এটা একটু মনে থাকবে না ভাইয়া? এদেরকে আমরা কি বলবো? কোয়ানো ডার্ম বলবো, বুঝছো? কোয়ানো ডার্ম, এটা একটু মাথায় রেখো, কোয়ানো ডার্ম। তাহলে কোয়ানো ডার্ম মানে কি বলতো? আমরা দুই ধরনের আবরণ দেখলাম, একটা হচ্ছে যে পরিফেরা পর্বের পানিদের বাহিরের যে আবরণটা যেটা হচ্ছে পিনাকোসাইট নামক কোষ দ্বারা সৃষ্টি হয়। তো যেহেতু পিনাকোসাইট নামক কোষ দ্বারা সৃষ্টি হইতেছে আবরণটা, তাহলে ওটাকে ওই কোষগুলাকে একত্রে মিলে যে শক্ত আবরণটা তৈরি করলো সেটাকে আমরা কি বলতেছি? পিনাকোডার্ম বলতেছি। আর ভিতরের দিকে আমরা কি ধরনের কোষ দেখতে পাইতাছি? ওটাকে হচ্ছে তোমার কোয়ানোসাইট কোষ, যেই কোষটাকে তোমার আরেকটা নামে ডাকা হয়, এটাকে বলা হয় তোমার কলার কোষ। কি কোষ বলা হয় জানো? কলার কোষ। এই কোয়ানোসাইট যে কোষটা আছে না, এটা হচ্ছে ফানেল আকৃতির। এটা কি আকৃতির জানো? এটা হচ্ছে তোমার ফানেল আকৃতির কোষ। যেহেতু এটা ফানেল আকৃতির কোষ, তাই এটাকে তোমার কি বলা হয় জানো? ফানেল আকৃতির। হ্যাঁ, এটাকে তোমার কোয়ানোসাইট কোষ বলে। কি? কোয়ানোসাইট কোষ। আর এই কোয়ানোসাইট কোষের মাধ্যমে যে আবরণটা তৈরি হলো সেটাকে আমরা বললাম কোয়ানোডার্ম। এতটুকু বুঝছো? হ্যাঁ, এর ভিতরে কোনো প্রশ্ন নেই। আচ্ছা এরপর আসো, দেখো দেখো আমরা বৈশিষ্ট্য কোনটা কোনটা দেখলাম, এখান থেকে একটু যদি মিলাই দেখি আমরা। দেখো এখন পর্যন্ত আমাদের কি কি দেখা হয়েছে, যে দেহ প্রাচীরের বাইরের দিকে কি থাকে ভাইয়া? এদের দেহ প্রাচীরের বাইরের দিকে পিনাকোডার্ম থাকে, এবং ভিতরের দিকে আমরা কি দেখলাম? কোয়ানোডার্ম দেখলাম। এবং দেখো এখানে একটা কথা আছে, এই যে তোমার যে পিনাকোডার্ম এবং কোয়ানোডার্ম যে আছে, এই দুইটা স্তর আছে না ভাইয়া, এই দুইটা স্তরের মাঝে জেলির মতো, হ্যাঁ বুঝছো, জেলির মতো একটা পদার্থ থাকে। হ্যাঁ, জেলির মতো পদার্থ, যেটাকে আমরা কি বলি? মেসোহিল। তাহলে জেলির মতো পদার্থটাকে আমরা কি বলতেছি? মেসোহিল, যেটা হচ্ছে বিভিন্ন ধরনের প্রোটিন মাতৃকা বা এমিবোসাইট ধারণ করে। তাহলে আসো এই জিনিসটা একটু আমরা বুঝি। হ্যাঁ, এখানে তো বইলা দিছে, কিন্তু আমরা এটা বুঝি। দেখো এই যে ভিতরের দিকে যে কোষটা আছে ভাইয়া, এটার নাম কি বলতো? এটা কি? এটা হচ্ছে তোমার ভিতরের দিকে যে আবরণটা, এটা হচ্ছে কোয়ানোডার্ম না? ভিতরের দিকের আবরণটাকে আমরা কি বলতেছি? কোয়ানোডার্ম। এবং বাহিরের দিকের যে আবরণটা আছে এটাকে আমরা কি বলতেছি ভাইয়া? এটাকে আমরা বলতেছি কি? পিনাকোডার্ম। এখন আসো, এই পিনাকোডার্ম এবং কোয়ানোডার্ম যে আছে এদের মাঝখানে জেলির মতো একটা পদার্থ থাকে, বুঝছো? এদের মাঝখানে কিসের মতো পদার্থ থাকে ভাইয়া? এদের মাঝখানে আমরা জেলির মতো পদার্থ দেখতে পাই। হ্যাঁ, যেটাকে আমরা বলতেছি মেসোহিল। কি বলতেছি বলো তো ভাইয়া? জেলির মতো যে পদার্থ থাকে সেটা হচ্ছে মেসোহিল। তাহলে এই যে তোমার যে মেসোহিলটা আছে না, এই যে মেসোহিল যে আছে, এই মেসোহিল আবার কি ধারণ করে জানো? মেসোহিল কি ধারণ করে? তাহলে দেখো এটা যদি দেখাই, আমরা এখান থেকে কি দেখতেছি, দেখো এটা যদি তোমার কোয়ানোডার্ম হয়, অনেকগুলো তো থাকবে কোয়ানোডার্ম, ভিতরের দিকে যে স্তরটা কোয়ানোডার্ম এবং বাইরের দিকে যে স্তরটা থাকবে তোমার সেটা হচ্ছে কি বলতো? পিনাকোডার্ম। এবং এদের মাঝখানে আমরা যে বললাম জেলির মতো কি থাকবে? একটা স্তর থাকবো। হ্যাঁ, জেলির মতো একটা স্তর, যেটাকে আমরা কি বলতেছিলাম? মেসোহিল। কি বলছিলাম? মেসোহিল। এই যে মেসোহিল স্তরটা যে আছে এখানে কি থাকে ভাইয়া? এখানে হচ্ছে অ্যামিবোসাইট থাকে। এই মেসোহিলে আমরা কি দেখতে পাবো? এখানে কি থাকবে? এখানে হচ্ছে তোমার অ্যামিবোসাইট থাকবে। কি থাকবে ভাইয়া? অ্যামিবোসাইট। অ্যামিবোসাইট। এই অ্যামিবোসাইটটা কি হিসেবে থাকবে? অ্যামিবোসাইটটা কি করে জানো? ওই যে তোমরা হাইডা পড়ছো না, হাইডার কি থাকে ভাইয়া? হাইডার কিন্তু
তোমার কি থাকে, টোটিপোটেন্সি ক্ষমতা থাকে, হ্যাঁ, বা তাদের একটা কোষ থাকে যেটাকে বলে ইন্টারস্টিশিয়াল কোষ। বলো তো ভাইয়া ইন্টারস্টিশিয়াল কোষ মানে কি? ইন্টারস্টিশিয়াল কোষ হচ্ছে এমন একটা কোষ যে তার দেহের কোনো একটা অঙ্গ যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, হ্যাঁ, তাহলে সেই অঙ্গটা হচ্ছে পুনরায় সে পুনর্নির্মাণ করে দিতে পারবো। ধরো হাত নষ্ট হয়ে গেল বা পা নষ্ট হয়ে গেল, তাহলে ওই ইন্টারস্টিশিয়াল কোষটা কি করবো জানো? তৎক্ষণাৎ সে হাত বা পা তৈরি করে দিতে পারবো। তার মানে ইন্টারস্টিশিয়াল কোষগুলো আসলে কি, তাদের পুনরুৎপত্তি ক্ষমতা থাকে, কি থাকে, পুনরুৎপত্তি ক্ষমতা থাকে। এই যে তোমার যে মেসোহিল যে আছে, অর্থাৎ পিনাকোডাম এবং কুয়ানোডামের মাঝখানে যে জেলির মতো যে অংশটা, যেটাকে আমরা মেসোহিল বলতেছি, এই মেসোহিল হচ্ছে তোমার বিভিন্ন ধরনের প্রোটিন মাতৃকা এবং কি ধারণ করে বলতো? অ্যামিবোসাইট ধারণ করে। এই যে অ্যামিবোসাইট কথাটা বললাম না ভাইয়া, এই অ্যামিবোসাইটের আবার ওই যে তোমার ওই স্টেম সেল বা ইন্টারস্টিশিয়াল কোষের মতো পুনরুৎপত্তি ক্ষমতা আছে, বুঝছো? সে এইখান থেকে কি তৈরি করে জানো? এইখান থেকে সে তোমার মুকুল তৈরি করব বা তোমার গ্যামিউল তৈরি করে ওইখান থেকে আবার পূর্ণাঙ্গ হাইডার তৈরি হয়। তাহলে দেখো এই যে তোমাদের বইয়ে এই বৈশিষ্ট্যটা বলছে, হ্যাঁ, এই দেখো কি পুনরুৎপত্তি ক্ষমতা, সেখান থেকে মুকুল তৈরি হয় বা গেমিউল তৈরি হয়। গেমিউল সৃষ্টির মাধ্যমে কিন্তু তোমার এই যে অযৌন প্রজনন ঘটে। অর্থাৎ দেখো এই যে অ্যামিবোসাইটটা যে আছে, অ্যামিবোসাইট কোষটা যে আছে, সে কি তৈরি করবে ভাইয়া? সে কি তৈরি করবে? সে হচ্ছে তোমার মুকুল তৈরি করবে। কি? মুকুল। এ হচ্ছে মুকুল তৈরি করবে, মুকুল। মুকুল তারপর হচ্ছে তোমার গেমিউল। এই গেমিউল কথার মানে কি জানো? এই গেমিউল কথাটা এটা হচ্ছে তোমার ছোট মুক্তার মতো। গেমিউল কি? গেমিউল হচ্ছে ছোট মুক্তার মতো, ছোট মুক্তার মতো। এটা হচ্ছে তোমার ছোট মুক্তার মতো। কিসের মতো ভাইয়া বলো তো? এটা হচ্ছে তোমার ছোট মুক্তার মতো। এই যে ছোট মুক্তার মতো যে গেমিউলটা তৈরি হইলো, এই গেমিউল থেকেই পরবর্তীতে তোমার পূর্ণাঙ্গ প্রাণী তৈরি হবো। এখান থেকে আমরা কি দেখতে পারবো জানো? পূর্ণাঙ্গ প্রাণী। কি দেখতে পাবো? পূর্ণাঙ্গ প্রাণী দেখতে পাবো। তাহলে শুনো ভাইয়া, এই যে পরিফেরা পর্বের প্রাণীগুলা, এই পরিফেরা পর্বের প্রাণীদের ক্ষেত্রে কি যৌন প্রজনন ঘটলো নাকি অযৌন প্রজনন ঘটলো? একটু বলো তো ভাইয়াকে। এখানে কি যৌন প্রজনন করছে? না ভাইয়া, যৌন প্রজনন বলেই তো হচ্ছে সেখানে তোমার শুক্রাণু আর ডিম্বাণুর একটা ব্যাপার স্যাপার চলে আসবে। এখানেও তো ভাই আমি শুক্রাণু ডিম্বাণু নিয়ে কোনো কথা বলছি না। এখানে কি কোনো শুক্রাণু ডিম্বাণুর কথা আসছে না? এখানে হচ্ছে অ্যামিবোসাইট যে কোষটা আছে, এই অ্যামিবোসাইটের পুনরুৎপত্তি ক্ষমতা আছে। সে তোমার মুকুল তৈরি করে সেখান থেকে গ্যামিউল। গ্যামিউল মানে হচ্ছে ছোট মুক্তার মতো একটা অংশ। সেখান থেকে হচ্ছে তোমার একটা পূর্ণাঙ্গ প্রাণীর সৃষ্টি হয়ে গেল। এখানে তো ভাইয়া শুক্রাণু ডিম্বাণুর আলাপ আসে নাই। তার মানে পরিফেরা পর্বের প্রাণীদের ক্ষেত্রে আমরা কি ধরনের জনন দেখতে পাই? ভাইয়াকে জানাও তো কি ধরনের জনন? এটা কিন্তু অযৌন জনন, বুঝছো? এই পরিফেরা পর্বের প্রাণীতে আমরা কি ধরনের জনন দেখতে পাই এদের ক্ষেত্রে বলো? এদের ক্ষেত্রে হচ্ছে আমরা অযৌন জনন দেখতে পাবো। কি ধরনের জনন? এদের ক্ষেত্রে আমরা অযৌন জনন দেখতে পাই। এই এতটুকু বুঝতে পারছো? দেখো তো এই যে যেই বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম এখন পর্যন্ত, দেখো পরিফেরা পর্বের প্রাণীদের কয়টা বৈশিষ্ট্য, সবগুলা বৈশিষ্ট্য কিন্তু ভাই আমরা বুঝে বুঝে পড়তেছি। আমরা কিন্তু একটা মুখস্থ করতেছি না, প্রত্যেকটা জিনিস ডিপতে কি আছে, কোন জায়গা থেকে কি হইতেছে আমরা দৌড়ে দৌড়ে একদম বেসিক থেকে বুঝতেছি। হ্যাঁ, আমাদের শুধু মুখস্থ করলে হবে না, আমাদের রিজনটা জানতে হবে, কারণটা জানতে হবে। হ্যাঁ, তুমি যদি একটু বেসিকটা আগে ভালো করে জানো যে তুমি এরকম ভাবে পড়তেছো। আচ্ছা, পরিফেরা পর্বের প্রাণীদের ক্ষেত্রে বাইরের আবরণটাকে কি বলে? পিনাকোডাম বলে। আচ্ছা, এটাকে তুমি দেখো, আমি তোমাদের কনসেপ্ট কিভাবে বিল্ড করে দিছি যে পরিফেরা পর্বের প্রাণীদের বাইরের দিকে কিছু কোষ থাকে যাদেরকে আমরা কি বলি? পিনাকোসাইট বলি। তাহলে এই কোষগুলা মিলা তো একটা আবরণ তৈরি করে, আর আবরণ মানেই তো ড্রাম। তার মানে যেহেতু পিনাকোসাইট নামক কোষগুলো আবরণ তৈরি করতেছে, তাহলে এই বাইরের আবরণকে আমরা কি বলবো? পিনাকোডাম বলবো। দেখছো, মানে প্রত্যেকটা কনসেপ্ট বুঝে বুঝে পড়তে হবো। সেম, বুঝতে পারছো? এইভাবে তাহলে আমরা এইটা পড়ছি ভাইয়া, এইটা আমাদের মনে থাকবে যে দেহবচিরের বাইরের দিকে পিনাকোডাম, ভিতরের দিকে কুয়ানোডাম থাকে। এবং আরেকটা কথা, যে এদের মেসোহিল থাকে। মেসোহিল তো আমরা বুঝছি একটা জেলির মতো একটা পদার্থ, হ্যাঁ, যেটা হচ্ছে তোমার ওই পিনাকোডাম এবং কুয়ানোডামের মাঝে অবস্থান করে। আর এই মেসোহিলটা কিন্তু তোমার এমিবোসাইট ধারণ করে। আর এমিবোসাইটের কি আছে ভাইয়া? ওই যে বলে আসলাম, এদের কিন্তু পুনরুৎপত্তি ক্ষমতা আছে, স্টেম সেলের মতো কাজ করে। এরা কিসের মতো কাজ করে ভাইয়া? স্টেম সেলের মতো। অর্থাৎ এরা তো হচ্ছে তোমার মুকুল, গেমিউল, সেখান থেকে পূর্ণাঙ্গ প্রাণী তৈরি করতে পারে। এই বৈশিষ্ট্য আমাদের দেখা শেষ। এরপরে দেখো যে 1 নাম্বার 2 নাম্বার বৈশিষ্ট্য ডান। 1 নাম্বার বৈশিষ্ট্য কি? দেহে অসংখ্য ওই তোমার যে ছিদ্র থাকবে, আর এটা মূলত হচ্ছে তোমার
টিস্যু গঠন করে না। শোনো, এই তোমাদের ক্ষেত্রে আরেকটা প্রশ্ন আসে, এই যে পরিফেরা পর্বের পানিগুলা কি ধরনের পানি? এরা হচ্ছে কোষীয় মাত্রার পানি, বুঝছো? এরা হচ্ছে টিস্যু গঠন করে না। এরা কি? এরা অনুন্নত পর্ব না। শোনো, প্রাণী জগতের প্রথম মেজর পর্বটাই কে? সেটা হচ্ছে পরিফেরা। তার মানে এর এর ক্ষেত্রে তো সবকিছু আর উন্নত থাকবো না, অনুন্নত থেকেই তো আস্তে আস্তে ধীরে ধীরে সময় যত যাব তত উন্নত হবো। তার মানে পরিফেরা পর্বের পানিগুলো হচ্ছে তোমার কোষীয় মাত্রার পানি, বুঝতে পারছো? এরা কিন্তু উন্নত না, এরা অনুন্নত। এরপরে যেহেতু এরা অনুন্নত, এদের মুখ থাকবো না, এদের পা থাকবো না, এদের পায়ু থাকবো না। যেহেতু পা থাকবো না, তার মানে বলতো পরিফেরা পর্বের পানিগুলো যে সিটেড মানে সেসাইল, এক জায়গায় বৈশা থাকবো। এরা হচ্ছে নিশ্চল, আরেকটা বৈশিষ্ট্য গুলো, বুঝছো? আচ্ছা, এরপরে দেখো কি বলছে, দেহ প্রাচীরে অসংখ্য ছিদ্র থাকে। হ্যাঁ, আমরা বলছিলাম দেহ প্রাচীরে অসংখ্য কি ছিদ্র বলতো? ওই যে অস্টিয়াম, আর একত্রে অনেকগুলো ছিদ্র যেহেতু থাকে তাই এটাকে অস্টিয়া বলে। এটা দেখা শেষ। এরপরে দেখো ওই যে পানি স্রোতের মাধ্যমে কি প্রবেশ করে? খাদ্য, পরে শুক্রাণু, এগুলো প্রবেশ করবে। এখন আসো ভাইয়া, যেটা বুঝতে হবো যে ভিতরের দিকে আমরা কি দেখছিলাম? কুয়ানোসাইট নামক ফ্লাজেলা যুক্ত কোষ দেখতে পাইছি না? ভিতরের দিকে ওই যে কুয়ানোসাইট নামক ফ্লাজেলা কোষটা দেখছি যে। এবং আরেকটা জিনিস তোমার বুঝতে হবো এইখান থেকে, স্পিকিউল নামক অসংখ্য চুনোময় কাটা, এই জিনিসটার মানে কি? আসো তো এই জিনিসটার মানে বুঝি। যে স্পিকিউল নামক কাটা বলতেছে, এটা দ্বারা কি বুঝাইতেছে? আসো, এই পরিফেরা পর্বের পানি, স্বাভাবিকভাবে তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি যদি একটা বাড়ি তৈরি করতে চাও, তো বাড়ির কি তোমার কি আছে না, ওয়াল বা প্রাচীর আছে না? অবশ্যই ওয়াল বা প্রাচীর তো থাকবেই। তো এই ওয়াল বা প্রাচীর তুমি কিভাবে তৈরি করো? তুমি যদি বিল্ডিং বাড়ি তৈরি করো, অবশ্যই ঠিক না, তুমি ইট ব্যবহার করবা, তাই না? কি ব্যবহার করবা? ইট ব্যবহার করবা। শুনো, এই পরিফেরা পর্বের পানিদের, এটা যদি একটা পরিফেরা পর্বের পানি হয়, তাহলে এটা হচ্ছে তার প্রাচীর বা দেওয়াল। এই দেওয়ালের একটা অংশ ধরে আমরা খুলে নিলাম। এখন আসো আমরা একটু বিশ্লেষণ করি যে তার দেওয়াল বা প্রাচীরে আসলে কি থাকে জানো? তার দেওয়াল বা প্রাচীরে থাকে চুনোময় কিছু পদার্থ, ক্যালসিয়াম কার্বনেট। এটা হচ্ছে কি? চুনোময়, চুনোময় জিনিস দ্বারা তৈরি, যেটাকে আমরা বলতেছি স্পিকিউল। তাহলে এই যে তার যে দেওয়াল আছে না, দেওয়ালে ওই যে ইটের পরিবর্তে আসলে কি থাকে? পরিফেরা পর্বের পানিদের ক্ষেত্রে চুনোময় পদার্থ থাকে, যেটাকে আমরা বলতেছি স্পিকিউল। কি বলবো ভাইয়া বলো তো? যেটাকে আমরা কি বলবো? স্পিকিউল বলতেছি, স্পিকিউল। এখন শুনো, তুমি যদি বাড়ি তৈরি করার ক্ষেত্রে শুধুমাত্র ইটের একটা স্তর আবরণ দিয়ে গেলা, মানে একটার পর একটা ইট বসাই গেলা, তাহলে কি বাড়িটা তো থাকবে না? ওই ইটগুলা তো তোমার মানে যাতে করে সংযুক্তি হয়, সুন্দরভাবে লেগে থাকে, এর জন্য তোমার সিমেন্ট ব্যবহার করতে হবে না? সিমেন্ট ব্যবহার তো করতেই হবে। সিমেন্ট ব্যবহার না করলে তো ওই বাড়ি আর টিকবে না। হ্যাঁ, সেম এই যে পরিফেরা পর্বের পানিগুলো যে আছে, হ্যাঁ, এই পরিফেরা পর্বের পানিতে তোমার কি করতে হবে দেখো তো। আচ্ছা ভাই, 1 মিনিট, একটা কল আসছে। আচ্ছা থাক। এরপরে দেখো, এই যে পরিফেরা পর্বের পানিগুলোর ক্ষেত্রে তাহলে কি বলতেছি, এই যে তোমার এখানে ইট হিসেবে কে কাজ করবে? চুনোময় যে স্পিকিউল গুলা। কে? চুনোময় যে স্পিকিউল গুলা আছে। এখন শুনো, তাহলে ইট তো গেলে, এখন কিছু সিমেন্ট ব্যবহার করতে হবে না? এই সিমেন্ট হিসেবে কি থাকে জানো? এখানে এই যে তোমার দেখো, এই যে এরকম কিছু কি থাকে? স্পিকিউল থাকে। এই যে এদেরকে আমরা এই যে কাটার মতো কিছু অংশ দেখতে পারতেছ, এদেরকে আমরা কি বলতেছি? এগুলো হচ্ছে তোমার স্পিকিউল। তাহলে এই যে স্পিকিউল গুলো আছে, এরা যাতে তোমার ওই সিমেন্টের কাজটা করবে কে? এখানে বিভিন্ন সুতার মতো কিছু অংশ থাকবে, বুঝছো? সুতার মতো কিছু অংশ, যারা হচ্ছে এটাকে কি করবে? আবদ্ধ করে রাখবে। এই যে দেখো ভাইয়া, এখানে কিছু আমরা কি দেখতে পাবো? সুতার মতো কিছু অংশ দেখতে পাবো, সুতার মতো কিছু অংশ, যেগুলো হচ্ছে স্পিকিউল গুলাকে কি করবে? আষ্টে পিষ্টে রাখবে। হ্যাঁ, বন্ধনটা আরো দৃঢ় হবে। তাহলে এই যে দেখো, এই যে সুতার মতো যে অংশটা আছে না, এটার নাম হচ্ছে কি? এটা যেহেতু পরিফেরা পর্বের পানিগুলো স্পঞ্জ নামে পরিচিত, আর এটার নাম হচ্ছে তোমার স্পঞ্জিন। তাহলে কি? স্পঞ্জিন নামক প্রোটিনের মাধ্যমে যুক্ত থাকবে, বুঝছো? তাহলে সুতার কাজটা যে করবে সে আসলে এক ধরনের প্রোটিন। প্রোটিনটার নাম কি জানো? স্পঞ্জিন নামক প্রোটিন। কি ধরনের প্রোটিন বলতো? স্পঞ্জিন নামক প্রোটিনের মাধ্যমে সে কি এই স্পিকিউল গুলা যুক্ত থাকবে। তাহলে এটা পারবা না? দেখো, এটাই বলছে কিন্তু তোমাদের বই। দেখো বই থেকে যদি আমি দেখাই, এই যে দেখো, এই যে চুনোময় কাটা থাকে স্পিকিউল এবং স্পঞ্জিন নামক এক ধরনের জৈবতন্তু কাঠামো গঠন করে। হ্যাঁ, ওই স্পঞ্জিনের কাজটা হইতেছে ওই জিনিসটাকে তোমার আঁকড়ে ধরে রাখে সহজে, বুঝছো? আঁকড়ে ধরে একটা কঠিন একটা কাঠামো দান করে, কঙ্কালময় একটা কাঠামো ধারণ করে স্পিকিউলটাকে, বুঝছো? এটা হচ্ছে স্পঞ্জিন করে থাকে। এরপরে এটা তো আমাদের বোঝা শেষ। এবং এদের ক্ষেত্রে আমরা দেখছি নালীতন্ত্র থাকে, এটা গেল।
এরপর তো এই যে দেখো শীর্ষ প্রান্তে অস্কুলাম নামক একটা বড় ছিদ্র থাকে। হ্যাঁ, এটা তো আমরা শুরুতেই দেখে আসছি ভাইয়া। এই যে পরিফেরা পর্বের প্রাণীদের ক্ষেত্রে কি এই যে একটা বড় ছিদ্র থাকে না, এই যে দেখো শীর্ষ প্রান্তে একদম শীর্ষ মানে কি উপরের দিকের প্রান্তে এই যে বড় একটা ছিদ্র, যেটাকে আমরা কি বলছিলাম ভাইয়া, অস্কুলাম নামক ছিদ্র থাকে। এটাও পরিফেরা পর্বের প্রাণীদের একটা বিশেষ বৈশিষ্ট্য। হ্যাঁ, এটা আমরা দেখছি, অস্কুলাম নামক ছিদ্রপথ গেল। এখন দেখো আমাদের মোটামুটি দেখো প্রত্যেকটা বৈশিষ্ট্য কিন্তু আমাদের পড়া শেষ। দেখো এদের ক্ষেত্রে কি থাকে, নালীতন্ত্র থাকে। এরপর এই যে এরা হচ্ছে এদের পা নাই, তার মানে সেসাইল, নিঃসল। দেখছো ভাইয়া, সব পড়া শেষ। এখন আসো এই যে মুকুল, এটাও তো শেষ। এরপরে এরা হচ্ছে তোমার একটু জানতে হবো এদের ক্ষেত্রে আমরা কি কি লার্ভা দশা দেখতে পাই, বুঝছো? এটা তুমি এখান থেকে একটু মনে রাখবা। এখানে আমরা হচ্ছে কি কি লার্ভা দশা দেখতে পাই জানো, এমপি বাস্টোলা অথবা পেরেনকাইমোলা। এবং এই লার্ভা দশাগুলো হচ্ছে জীবনচক্রের সঞ্চারণশীল, যেহেতু ফ্লাজেলা যুক্ত এরা এরা হচ্ছে লার্ভা দশাগুলো হচ্ছে ফ্লাজেলা যুক্ত। আর ফ্লাজেলা কি, ফ্লাজেলা হচ্ছে এক ধরনের চলনাঙ্গ, যেটা হচ্ছে ভাইয়া তোমার চলাচলে সাহায্য করবে। তাহলে এই পরিফেরা পর্বের প্রাণীদের ক্ষেত্রে যে আমরা লার্ভা দশাগুলো দেখতে পাই না, এমপি বাস্টোলা অথবা পেরেনকাইমোলা যে আছে, এরা হচ্ছে সঞ্চারণশীল। কেন সঞ্চারণশীল? কারণ এদের ক্ষেত্রে ভাই ফ্লাজেলা আছে, আর ফ্লাজেলা আছে মানে চলাচল করতে পারবো। সিম্পল কথাবার্তা। ওকে, ডান। তাহলে দেখো পরিফেরা পর্বের যে বৈশিষ্ট্যগুলো আমাদের পড়া শেষ। এরপরে দেখো পরিফেরা পর্বের প্রাণীদের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, দেখো এই যে সবখানে ওই পঞ্চ আছে, দেখছো তুমি সব জায়গায় দেখো এই যে বাত পঞ্চ, লাল পঞ্চ, সিলিয়াযুক্ত পঞ্চ, অর্থাৎ এদের নামে শেষে পঞ্চ আছে। আমরা এটা কিন্তু দেখছিলাম পরিফেরা পর্বের প্রাণীগুলো কি নামে পরিচিত, পঞ্চ নামে পরিচিত। হ্যাঁ, তাহলে এতটুকু আমাদের দেখ গেল। এখন আসো শুরুর দিকে একটু কথাবার্তা, যে এই দেখো এটা তোমাদের পড়াই ফেলছি। পরিফেরা পর্বের পানি, পরিফেরা শব্দটাকে বিশ্লেষণ করলে আমরা দুইটা জিনিস পাই, একটা হচ্ছে পোর আর একটা হচ্ছে কি ফেরা। পোর শব্দের অর্থ হচ্ছে ছিদ্র, আর ফেরা শব্দের অর্থ হচ্ছে ধারণ করা বা বহন করা। অর্থাৎ পরিফেরা পর্বের পানিগুলো কি ধারণ করে, ছিদ্র ধারণ করে। তাই এদেরকে আমরা কি প্রাণী বলছিলাম, ওই যে প্রথমেই ছিদ্রালো পানি। এই কথাটাই দেখো ভাইয়া, এই ঘুরাই ফিরে তোমার এই কথাটাই বলছে, যে এরা হচ্ছে ছিদ্রালো পানি। এরা কি পানি, ছিদ্রালো পানি। এবং এরা কি নামে পরিচিত, পঞ্চ নামে। আরেকটা কথাবার্তা বলছে যে এরা ডালপালা যুক্ত বা ফুলদানির মতো এদের দেখা যায়, বুঝছো? এটা একটু দেখো। এবং এইগুলো পড়া শেষ। তার মানে দেখো এই যে আমরা যে আজকে প্রথমে কি দেখলাম ভাইয়া, এই পানি জগতের যে মেজর পর্বগুলো আছে, হ্যাঁ, তার মধ্যে তোমার যে প্রধান পর্বগুলো, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, এনিলিডা, আর্থোপোরা, পরে কি আছে তোমার কর্ডাটা, একাইনোডার্মাটা। এই যে সবগুলো পর্বই আমরা আস্তে আস্তে দেখবো। তাহলে আজকে আমরা প্রথম যে পর্বটা দেখলাম সেটা হচ্ছে কি ভাইয়া, পরিফেরা পর্ব। বলো পরিফেরা পর্বতে কোনো প্রশ্ন আছে? পরিফেরা পর্ব কিন্তু আমরা অনেক সুন্দরভাবে দেখছি। হ্যাঁ, এখানে আমাদের আশা করি কোনো সমস্যা নেই। প্রত্যেকটা জিনিস আমরা ডিটেলস ধরে ধরে কিন্তু পড়ছি। আচ্ছা, জানে আলম জিজ্ঞেস করছিল ভাই বই এটা কোনটা, এটা হচ্ছে তোমার গাজী আজমল স্যারের বই, বুঝছো, প্রাণী বিজ্ঞানের। তাহলে আশা করি তোমাদের এই পরিফেরা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা আসো অন্য একটা টপিকে যাই এখন। এখন আসো আজকে আমরা কি একটা পর্ব দেখে ফেলছি, পরিফেরা পর্ব দেখে ফেলছি। এখন এই পর্বে আসার আগে দেখবা তোমাদের বইয়ে সিম্পল কিছু কথাবার্তা বলছে, আসো ওইগুলো আমরা একটু দেখে আসি। শুরুতেই যে জিনিসটা নিয়ে কথা বলছে সেটা হচ্ছে কি ভাইয়া জানো? দেখো শুরুতেই কি নিয়ে কথা বলছে। আচ্ছা দেখো, প্রথমে যে বইয়ে যে কথাটা বলছে সেটা হচ্ছে যে পানি বৈচিত্র্য জিনিসটা আসলে কি। এই যে আমাদের যে পৃথিবী, এই পৃথিবীর ভিতরে ভাই আমরা বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পারি না। কিছু প্রাণী দেখবা তোমার জলে বাস করতেছে, কিছু প্রাণী আছে স্থলভাগে বসবাস করতেছে। আবার অনেক প্রাণী আছে যাদেরকে আমরা বলি উভচর, তারা হচ্ছে জলে স্থলে উভয় জায়গায় বাস করে। কিছু প্রাণী দেখবা আকাশে উঠতেছে, যাদেরকে আমরা খেচর বলতেছি। এই যে দেখো প্রাণীদের যে বিভিন্নতা বা বৈচিত্র্য, এই জিনিসটাকে ভাইয়া আমরা কি বলতেছি, পানি বৈচিত্র্য বলতেছি। হ্যাঁ, তাদের গঠন, তাদের আবাস ভূমি, এক একটা পানির ক্ষেত্রে এক এক রকম। এই বৈচিত্র্যটাকে আমরা কি বলতেছি বলতো ভাইয়া? এই বৈচিত্র্যটাকে আমরা বলতেছি পানি বৈচিত্র্য। এখান থেকে আরেকটা জিনিস তোমাকে একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এই জীব বৈচিত্র্যের জনক বা ফাদার অফ বায়োডাইভার্সিটি কে? এই যে উইলসন আছে না, এই উইলসনকে তোমার কি বলা হয়? জীব বৈচিত্র্যের জনক বলা হয়, বা দা ফাদার অফ বায়োডাইভার্সিটি। এইটা একটু মাথায় রেখো ভাইয়া, একটু মাথায় রেখো। এটা হচ্ছে এমসিকিউতে কিন্তু আসতে পারে। হ্যাঁ, আচ্ছা এখন আসো
আমরা এটা দেখলাম। এখন এই যে যে পানি বৈচিত্র্য আছে না, এই পানি বৈচিত্র্যের কিছু প্রকারভেদ আছে। কি আছে ভাইয়া? পানি বৈচিত্র্যের কিছু প্রকারভেদ আছে। পানি বৈচিত্র্য হচ্ছে 3 প্রকার। এ ভাইয়ের সাথে সাথে বলো কয় প্রকার? 3 প্রকার। কি কি? ফার্স্টে বলো হচ্ছে জিনগত বৈচিত্র্য, এরপর আছে তোমার প্রজাতিগত বৈচিত্র্য, এরপরে 3 নাম্বারটা দেখো কি? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। হ্যাঁ, প্রত্যেকটা বৈচিত্র্য সম্পর্কে জাস্ট একটু ধারণা রাখবা। হ্যাঁ, হালকা একটু ধারণা রাখবা, তাহলেই হয়ে যাবে। দেখো শুরুতেই বলছে জিনগত বৈচিত্র্য। আচ্ছা, জিন মানে কি বুঝো? জিন মানে কি? জিন মানে কি? ওই যে কি আলিফ লাইলার জিন। জিন মানে কি? সিনবাদের জিন। হ্যাঁ, জিন রাতে তোমাকে এসে বই দেখাবো ওই জিন না। এই জিন কিন্তু ভাই সেই জিন না, বুঝছো? এই জিন কি জিন? জিন হচ্ছে তোমার দেখো ডিএনএ এর একটা ক্ষুদ্রতম অংশ। জিন কি ভাইয়া? জিন হচ্ছে তোমার ডিএনএ এর একটা ক্ষুদ্রতম অংশ। জিন কি ভাইয়া? এই ডিএন যে আছে, ডিএনএ এর একটা কি ক্ষুদ্রতম অংশ, বুঝছো? ক্ষুদ্রতম অংশ, যার কাজটা কি ভাইয়া বলতো? জিন মূলত কি করে? এ কি তোমার আমার ভয় দেখায়? এটা কি তার কাজ? না, এটা তার কাজ না। এ কি করবে? আমাদের যে বৈশিষ্ট্যগুলো আছে, আমাদের বৈশিষ্ট্যগুলা আমাদের পরবর্তী প্রজন্ম বা আমাদের বাপদাতার যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো হচ্ছে আমাদের ভিতরে নিয়ে আসে। আমাদের বৈশিষ্ট্যগুলো আমাদের সন্তানান্তির ভিতরে নিয়ে যাবে। মানে বংশানুক্রমে চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একটা একক হচ্ছে জিন, যেটা হচ্ছে কি ডিএনএ এর একটা ক্ষুদ্রতম কি ভাইয়া অংশ। হ্যাঁ, তাহলে এটা আমরা বুঝলাম। তাহলে এই জিনগত বৈচিত্র্য জিনিসটা কি আসে একটু দেখি। কোন জায়গায় ছিলাম আমরা? এই দেখো, হ্যাঁ এই যে জিন প্রজাতিগত বৈচিত্র্য, এটা হ্যাঁ জিনগত বৈচিত্র্যতে আমরা ছিলাম। আচ্ছা, এই দেখো জিনগত বৈচিত্র্য মানে কি? যে নির্দিষ্ট বাস্তুতন্ত্রে, এখানে আরেকটা কথা চলে আসছে ভাই, বাস্তুতন্ত্র মানে কি? বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম মানে কি বুঝো? মানে ওই জায়গায় হচ্ছে তোমার বিভিন্ন বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম হচ্ছে একটা সার্কেল বলতে পারো। হ্যাঁ, ওইখানে তোমার দেখবে কি থাকবে? বিভিন্ন ধরনের প্রাণী থাকবে, যে ওইখানে হচ্ছে প্রথম স্তরের খাদক থাকবে, এরপর হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক। সহজ কথায় এটা সম্পূর্ণ একটা ইকোসিস্টেম, যেখানে হচ্ছে এক প্রাণীর উপর আরেক প্রাণী নির্ভর করবে। তারা একে অপরের উপর নির্ভর করার মাধ্যমে একটা মিথস্ক্রিয়া বা একটা সম্পর্কের দ্বারা একটা পরিবেশ তৈরি করবে। ওই যে একটা পরিবেশ তৈরি করতেছে সেটাকে আমরা বলতেছি বাস্তুতন্ত্র। তোমরা যদি একটু পুকুরের দিকে তাকাও ভাই, পুকুরে দেখবা তোমার যে ভাসমান কি ক্ষুদ্র ক্ষুদ্র শ্যাওলা দেখা যায় না? কিন্তু শ্যাওলা দেখতে পারি। ওইগুলোকে আমরা কি বলতেছি বলতো? ওইগুলোকে আমরা বলতেছি ফাইটোপ্লাঙ্কটন। এছাড়া ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী যাদেরকে আমরা বলি জুপ্লাঙ্কটন, এরা হচ্ছে সহজ কথায় উৎপাদক। দেখো, এরা হচ্ছে উৎপাদক। উৎপাদক মানে কি? যারা হচ্ছে যারা নিজের খাদ্যটা নিজে তৈরি করবে। এই উৎপাদক গুলাকে আবার কে খায়? দেখবা তোমার যে যে পুকুরের ভিতরে বিভিন্ন ধরনের মাছ আছে, হ্যাঁ ছোট মাছ, এই ছোট মাছগুলাকে আবার কে খাবে? বড় মাছ খাবে। এইভাবে দেখবা তাদেরকে আবার কি ঈগল, সাপ, মানে একটার পর একটা খাদক আসতেই থাকবে। এই যে বিভিন্ন ধরনের উৎপাদক খাদক একে অপরের উপর ডিপেন্ড করে যে একটা ইকোসিস্টেম তৈরি করতেছে, সেটাকে আমরা কি বলতেছি? ওই সম্পর্কটাকে আমরা কি বলতেছি? বাস্তুতন্ত্র বলতেছি, বুঝছো? এই বাস্তুতন্ত্রের ভিতরে আমরা কি দেখতে পারি? যে নির্দিষ্ট প্রজাতির সদস্য বা জনগোষ্ঠীর মধ্যে জিনগত পার্থক্য থাকবো। হ্যাঁ, দেখবা আমরা মানুষ না, আমরা মানুষের ভিতরে দেখবা ভাই, কেউ লম্বা, কেউ খাটো, কেউ সুন্দর, কেউ কালো, কেউ একটু বেশি বুদ্ধিমান, কেউ একটু কম বুদ্ধিমান। এই যে আমরা কিন্তু একই প্রজাতির ভাই, আমরা একই প্রজাতির হওয়ার পরেও কিন্তু আমাদের নিজেদের ভিতরেই দেখো আমরা অসংখ্য বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারতাছি না, মানে পার্থক্য লক্ষ্য করতে পারতাছি না। পারতাছি কেন? পারতাছি এই জিনগত বৈচিত্র্যের কারণে। এরপর পিছনে কে ভূমিকা রাখে? জিন। তাহলে বুঝতে পারছো জিনগত বৈচিত্র্য মানে কি? একই প্রজাতির ভিতরে একই প্রজাতির হওয়া সত্ত্বেও তোমার এই বিভিন্ন পার্থক্য দেখা যাবো জিনগত বৈচিত্র্যের কারণে, বুঝছো? এটাই বলছে দেখো, যে জনগোষ্ঠীর মধ্যে জিনগত পার্থক্য। জিনের কারণে কি হয়? কারো চুল কালো হয়, কারো চুল সাদা হয়। এটাই হচ্ছে জিনগত বৈচিত্র্য। আচ্ছা, গেল জিনগত বৈচিত্র্য, আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো, এই জিনগত বৈচিত্র্যের কারণে আরেকটা জিনিস ঘটে, বুঝছো? দেখো এই কথাটা ভাইয়া খুবই 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 ইম্পর্টেন্ট, 5 স্টার ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমার আসতে পারে। দেখো কি বলছে, যে জিনগত বৈষম্য প্রজাতিকে অভিযোজনক্ষম বেঁচে থাকে এবং বিবর্তনে সাহায্য করে। এখানে একটা কথা বলছে ভাইয়া, অভিযোজনক্ষম। তুমি কি জানো অভিযোজন জিনিসটা কি? অভিযোজন মানে কি বলো তো ভাইয়াকে? অভিযোজন মানে হচ্ছে তোমার যে কোনো একটা পরিবেশে টিকে থাকার ক্ষমতা। অভিযোজন মানে কি? অভিযোজন মানে হচ্ছে যে কোনো একটা পরিবেশে টিকে থাকার ক্ষমতা। তাহলে জিনগত বৈচিত্র্যের কারণে কি হয়? ধরো একটা পরিবেশ, একটা ইকোসিস্টেমের ভিতরে কিছু প্রাণী আছে, হ্যাঁ কিছু প্রাণী আছে, যেই পরিবেশটা হচ্ছে সবুজময়, চারিদিকে অনেক সবুজ গাছপালা, বুঝতে পারছো? সবুজ গাছপালা। এখন ওইখানে যে প্রাণীগুলো আছে, প্রাণীগুলো হচ্ছে তোমার কি বর্ণের? হলুদ বর্ণের। কি বর্ণের আছে? হলুদ বর্ণের।
ধরো প্রাণী আছে, দুইটা প্রাণী আছে, একটা প্রাণী হচ্ছে কি বলবো হলুদ বর্ণের, ধরো আরেকটা প্রাণী হচ্ছে তোমার সবুজ বর্ণের, আরেকটা প্রাণী কি সবুজ বর্ণের, ধরো প্রাণী হচ্ছে তোমার সবুজ বর্ণের। তাহলে ওই যে পরিবেশটা কি সবুজ না? পরিবেশ কিন্তু সবুজ, এটা একটু বুঝো। পরিবেশ হচ্ছে তোমার সবুজ গাছপালা। এখন ধরো একজন শিকারী আসছে, এখন শিকারী আইসা যদি তোমার প্রাণীটাকে শিকার করতেছে, স্বাভাবিকভাবে কোন প্রাণীটা চোখে পড়বে বলতো? এই যে এই হলুদটা চোখে পড়বে না? কারণ এই দ্বিতীয় নাম্বার প্রাণীটাতে সবুজ, তার মানে পরিবেশের কারণে তো একে সহজে দেখতে পারবো না, কিন্তু এই হলুদ পানিটা কিন্তু সহজেই চোখে পড়বে। এখন যদি কোনোভাবে যদি এ কি করে জিনগত পরিবর্তন, নিজের জিনের পরিবর্তন ঘটায় সে যদি ওই সবুজ বর্ণ ধারণ করতে পারে, তাহলে কিন্তু তার ওই পরিবেশে বেঁচে থাকার ক্ষমতাটা, পসিবিলিটিটা একটু বেড়ে যাবে না? অবশ্যই বেড়ে যাবে, কারণ পরিবেশটা সবুজ, সচরাচর কেউ একজন আসলেই সহজে তার চোখে পড়বে না। কিন্তু যে হলুদ বর্ণের ছিল সে কিন্তু সহজেই চোখে আটকে যায়। বুঝতে পারছো? তাহলে এইটাই কিন্তু ভাইয়া বলছে যে তোমার যদি জিনগত বৈষম্যের কারণে তোমার কি হয়, প্রজাতির অভিযোজন ক্ষমতা বেড়ে যায়। এই কথার মানে কি বুঝছো? আশা করি এটা বুঝতে পারছো। প্রজাতির কি বেড়ে যাবে? অভিযোজন ক্ষমতা বেড়ে যাবে। এখন আসো যে বৈচিত্র্যটা বলছে সেটা কি বৈচিত্র্য? প্রজাতিগত বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্য মানে কি? একটা বাস্তুতন্ত্রে দেখবা বিভিন্ন ধরনের প্রজাতি আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের প্রজাতি, তাদের সংখ্যা, পরে হচ্ছে বন্টন, এই প্রাচুর্যগুলোকে একত্রে আমরা কি বলি? প্রজাতিগত বৈচিত্র্য বলি। হ্যাঁ, বিভিন্ন ধরনের প্রজাতি দেখা যায় না, তাদের প্রাচুর্য বা এই জিনিসগুলোকে একত্রে কি বলে? প্রজাতিগত বৈচিত্র্য বলে। কি বলে? প্রজাতিগত বৈচিত্র্য। তাহলে প্রজাতিগত বৈচিত্র্য গেল। তাহলে আমরা কয় ধরনের বৈচিত্র্য দেখছিলাম? জিনগত বৈচিত্র্য দেখছি। তাহলে আমাদের বাকি আছে যেটা, সেটা হচ্ছে তোমার বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। হ্যাঁ, এই যে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বা ইকোসিস্টেম। তো বাস্তুতন্ত্র মানে কি আমরা তো দেখে ফেলছি, যা বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমটা দেখছি। এটা হচ্ছে জীববৈচিত্র্যের কত নাম্বার স্তর? তৃতীয় স্তর। দেখো, একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে অবস্থিত বিভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যে বৈচিত্র্যকে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে। আচ্ছা শোনো ভাইয়া, বাস্তুতন্ত্র কি এটা আমরা বুঝা ফেলছি। এখন বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য মানে কি? তুমি একটু চিন্তা করো, একটা পুকুরের যে বাস্তুতন্ত্রটা, তার সাথে কি একটা স্থলভাগ বা একটা সুন্দরবন, একটা সুন্দরবনের বাস্তুতন্ত্র যে সিস্টেম, বা সেখানে যারা উৎপাদক হিসেবে আছে বা খাদক হিসেবে আছে, ওই জিনিসটার সাথে কি তোমার একটা পুকুরের বাস্তুতন্ত্র তুমি মিল পাবা? অবশ্যই পাবা না, কারণ দুইটা তো ডিফারেন্ট, তাই না? ভৌগোলিক অবস্থান ভিন্ন। তো এই ভৌগোলিক অবস্থানের ভিন্নতা থাকার কারণে বাস্তুতন্ত্রের মধ্যে যে একটা পার্থক্য দেখতে পাই বা একটা বৈচিত্র্য দেখতে পাই, সেটাকে আমরা বলতেছি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তাহলে বুঝতে পারছো? তাহলে শোনো, আমি একটু সামারি করি। আজকের ক্লাসে মেইনলি আমরা কি শিখছি? আজকের ক্লাসে আমরা কি শিখলাম? শুরুতে দেখছি যে পানি বৈচিত্র্য জিনিসটা কি। হ্যাঁ, পানি বৈচিত্র্য দেখছি। এরপরে পানি বৈচিত্র্য কি কি ধরনের দেখতে পারি ওইটা দেখছি। কি কি জিনগত বৈচিত্র্য দেখছি। এরপরে হচ্ছে তোমার প্রজাতিগত বৈচিত্র্য দেখছি। এরপর কি দেখছি আমরা? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য দেখছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে এই যে প্রাণীজগতের যে মেজর পর্বগুলো আছে, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, অ্যানেলিডা, একাইনোডার্মাটা, কর্ডাটা, আর্থ্রোপোডা, এই যে পর্বগুলো যে আছে, হ্যাঁ, এই পর্বগুলার আমরা পরিফেরা যে আছে, এই পরিফেরা পর্ব অনেক সুন্দর মতো একদম ডিটেলসে বৈশিষ্ট্যগুলো সহ দেখছি। হ্যাঁ, তাহলে তোমাদের কাজ হইতেছে কি ভাই, তোমরা গাজী আজমল স্যারের যে বইটা আছে, বইয়ের শুরু থেকে একদম পরিফেরা পর্বের শেষ পর্যন্ত তোমরা বাসায় রিডিং করে ফেলবা। আমি কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে দেখাই দিছি, বুঝছো? এর পরবর্তীতে আমরা নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা যে আছে বা আর্থ্রোপোডা যে আছে, ওইগুলো আমরা সুন্দর মতো প্রত্যেকটা পর্ব বুঝে বুঝে আমরা শেষ করব। হ্যাঁ, তাহলে বলো তো ভাইয়া, আজকের ক্লাসে কোনো সমস্যা আছে? এতটুকু কি সবাই বুঝতে পারছো? আশা করি আজকের ক্লাসে কোনো সমস্যা নেই। তাহলে সবাই ভালো থেকো ভাইয়া, তোমাদের জন্য দোয়া ও শুভকামনা থাকলো। ভাইয়ার জন্য দোয়া করো। দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।